আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গলার অবস্থা ভয়াবহ খারাপ, সো আমাকে আপনারা যেভাবে নর্মালি শোনেন হয়তো কিছুটা শুনতে সমস্যা হতে পারে, এই কারণে শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ডিসকাশন করতে চাই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে। চিটাগং অ্যান্ড খুলনা, এই দুই দল কোয়ালিফায়ার 2-তে মুখোমুখি হবে। এক দল ফাইনালে চলে যাবে, মানে জয়ী দল, এবং পরাজিত দলের আসলে আর কোনো সুযোগ থাকবে না। সেটা নিয়ে আসলে ডিসকাশন করার কোনো দরকারও নেই। এই ম্যাচের আগে আমার কাছে মনে হয়, শুধু এই ম্যাচের আগে না, পুরো টুর্নামেন্টে তারা যদি ফাইনাল খেলে ফেলে, ফাইনাল পর্যন্ত সবচেয়ে ফেভারিট তকমা অন্য সব দলকে ছাপিয়ে খুলনা টাইগার্স তাদের দিকে অলমোস্ট নিয়ে নিচ্ছে। কেন এই ডিসকাশন আমি করছি? খুলনা টাইগার্স মানে ব্র্যান্ড হিসেবে যদি আমরা চিন্তা করি, চিটাগং কিংস নামের মধ্যে একটা ভাবসাব রয়েছে। সামির কাদের চৌধুরীর দল, সেখানটায় শাহিদ আফ্রিদির প্রেজেন্স, ইয়াসার শাগের অনেক ধরনের ব্যাপার স্যাপার ছিল। আমরা যদি খেয়াল করি বরিশাল, তাদের দলটা, এটা নিয়ে আসলে এক্সপ্লেনেশনের কোনো দরকারই নেই। অলমোস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের সব ক্রিকেটার ওই একটা দলে। রংপুর রাইডার্স, তারা যেভাবে টানা 8 জয়, সুপার লিগের চ্যাম্পিয়ন। খুলনা নিয়ে আলোচনাটা হচ্ছে, আর দে এবল টু এনশিওর দেয়ার প্লেস ইনটু দ্য টপ 4, এরকম টাইপের ডিসকাশনটা শুরু থেকেই ছিল। এবং এই স্পেসিফিক ডিসকাশন যখন ছিল, তখন হুট করে রাজশাহীর উত্থান। রাজশাহী এমন ম্যাচ জেতা শুরু করলো এবং এমন ভাবে তারা আলোচনায় চলে এলো বিতর্ককে ছাপিয়ে, যে টপ 4-এ হয়তো রাজশাহী চলে যাবে, খুলনা শেষ পর্যন্ত যেতে পারছে না, অ্যালং উইথ চিটাগং, বরিশাল এন্ড রংপুর। সেখান থেকেই খুলনা আসলে খেল দেখানো শুরু হলো। মেহেদী হাসান মিরাজের দল, নাসুম আহমেদের দল, আফিফ হোসেন ধ্রুবর দল, অঙ্কনের দল, দ্য ওয়ে দে হ্যাভ প্লেড রিসেন্ট পাস্ট ম্যাচেস, এক কথায় অসাধারণ। এবং সেই দলটা রংপুরকে টানা 2 ম্যাচে পরাজিত করেছে। এমন একটা সিচুয়েশনে পরাজিত করেছে তখন আসলে তাদেরকে হারানোটা ছাড়া অন্য কোনো ওয়ে ছিল না যদি তারা টপ 4-এ খেলতে চায়। তারা সবশেষ 4 ম্যাচে 3টায় জিতেছে। ব্যাক টু ব্যাক রংপুরকে পরাজিত করে কোয়ালিফায়ার 2-তে অবস্থান করে নিয়েছে। এবং এবারের বিপিএলে আমরা যদি মাঠের বাইরের ঘটনাকে একপাশে রেখে মাঠের ঘটনা ডিসকাশন করি, সেখানটায় রংপুরের অন্তত ফাইনালের আগে বাদ পড়ে যাওয়াটা কিন্তু অনেকটা বড় ঘটনা, এবং ব্যাক টু ব্যাক খুলনার বিপক্ষে পরাজিত হওয়াও সেটা কিন্তু একটা বড় ঘটনা। সেই ঘটনার জন্ম দিয়েছে খুলনা টাইগার্স। লাস্ট ম্যাচে যেভাবে খুলনা রংপুরকে চেপে ধরলো, যেভাবে টিম ডেভিড, যেভাবে উইন্স, যেভাবে আন্দ্রে রাসেল, এই যে 3 জন ক্রিকেটার যাদেরকে উড়িয়ে এনেই খেলিয়ে দেওয়া হলো, তাদের এগেনস্টে নাসুম আহমেদরা সাকসেসফুল হলেন। যেভাবে বিলো 100 তারা প্যাকড হয়ে গেলেন, 9 উইকেটে সেই ম্যাচটা 10 ওভারের মধ্যে জিতে ফেললো খুলনা। তারা যে চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ার 2-তে নামার আগে আরো তাতিয়ে থাকবে সেটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। যে ক্রিকেটাররা পারফর্ম করেছেন, দেখেন নাসুম আহমেদ শুরুর দিকটায় খুব একটা কনসিস্টেন্ট ছিলেন না, সব ম্যাচ খেলতে পারেননি। নাসুমের অনেক মনের মধ্যে দুঃখ ছিল, আই নো, খুব স্বাভাবিক। কিন্তু নাসুম যখন রেগুলার চান্স পাওয়া শুরু করলেন, মেহেদী হাসান মিরাজ, হি নোস কিভাবে তার এই তুরুপের তাসকে ব্যবহার করতে হবে। টি20-তে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের যে কজন অটোমেটিক চয়েস হওয়া উচিত, বাঁহাতি অর্থোডক্স, নাসুম আহমেদ তাদের একজনও যদি বলি নাসুম আহমেদ একজন। টু মি, নাসুম আহমেদ কোথায় খেলে দিলেন? ঠিক যেখানটা আসলে তার দলের জয়ের প্রয়োজন ছিল, বড় দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে, বাঁচা মরার ম্যাচে খেলে দিলেন। ইম্পর্টেন্ট যে রোলটা প্লে করেছেন, যে টপ 3-র কথা আমি বলছিলাম, যারা বিদেশ থেকে এসে টি20 লিগ শেষ করে রাতে রওনা দিয়ে ভোরে এসে তারপরে ম্যাচ খেলে দিলেন, সেই পার্টিকুলার ক্রিকেটারদের 2 জনকে তিনি আউট করেছেন। শেখ মাহাদিকে তিনি আউট করেছেন। মেহেদী হাসান মিরাজ বল হাতে অসাধারণ, ব্যাট হাতে 0 করেছেন। তার আগের ম্যাচে অনবদ্য একটা অর্ধশতক ছিল, ম্যান অফ দ্য ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠেছেন। গতকালকের ম্যাচের এই আলোচনাটা আসলে অনেকটা ঢেকে যায়, কারণ এই দলটার সাথে আরো কিছু ক্রিকেটার রয়েছে। সেই ক্রিকেটারদের নাম যখন হয়, আমরা যদি খেয়াল করে দেখি সিমরান হেটমায়ার, সেই ক্রিকেটারদের নাম যদি হয়, আমরা যদি খেয়াল করি জেসন হোল্ডার, তাহলে কিন্তু এই দলটা আরো ব্যালেন্সড হয়ে যায়। খুলনা কতটুকু ডমিনেটিং ক্রিকেট খেলেছে, যেখানটা হেটমায়ার এবং হোল্ডারদের খুব বেশি রোল প্লে করতে হয় নাই। মিরপুরে তারা খেলবে পরের ম্যাচটা, মিরপুরের উইকেট এখন অনেক বেশি স্পিনারদের হেল্প করছে, অন্তত খুলনার স্পিনাররা সেই সুযোগটা নিচ্ছে। সেখানটাও তো এই দলটা একটা বড় সুযোগ রয়েছে। হেটমায়ারদের দিনে, জেসন হোল্ডারদের দিনে, যখন তারা হাত খুলে খেলেন, বল ব্যাটে আসে, টাইমিং প্রপারলি হয়, যে কোনো একজন যদি 5টা ওভার টিকতে পারেন, তাহলে প্রতিপক্ষের জন্য কত বড় বিভীষিকা, কত বড় টর্নেডো বয়ে আনতে পারেন, সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। এমন একটা দল রাইট নাও আমার কাছে মনে হয় খুলনা, যারা প্যাকড। সাম ইস্যুতে আমার কাছে মনে হয় যে এই দলটা বরিশালের থেকে, যারা সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে, তাদের থেকেও প্যাকড।
আমরা যদি বরিশালে খেয়াল করি, তারা নতুন রিক্রুট করেছে, আলীকে দলে ভিড়িয়েছে, 6 মাস আগে প্ল্যান করেছে তামিম ইকবাল খান, এসেই তিনি 5 মেরেছেন, 1 ওভারে 4টা উইকেট নিয়েছেন। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যে ধরনের সমস্যা ছিল, শাহিন শাহ আফ্রিদি চলে যাওয়ার পর সেই লাইমলাইটটা ছিল না, সেটা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে দেখছি। জিমি নিশামে ইনক্লুশন আমরা দেখছি, তামিম ইকবাল অ্যাঙ্করিং রোল প্লে করছে, তাওহিদ হৃদয় ফর্মে ফিরেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিং অসাধারণ, অনেকগুলো জায়গা রয়েছে প্রেস করার। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে খুলনা, নাসুম আহমেদ তিনি ফর্মে ব্যাক করেছেন, মানে তিনি ভালো খেলা শুরু করেছেন, এক্সপেক্টেড ক্রিকেটার নাসুম আহমেদ ডেলিভার করছেন। মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত 3 ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। মেহেদী হাসান মিরাজকে শেখ মাহাদির সাথে তুলনা করা হয় অফ স্পিনিং, কি কারণে তিনি টি-20 দলে থাকেন না, মেহেদী হাসান মিরাজ দেখিয়ে দিয়েছেন টপ 7 জন রান গেটারের একজন। আবার যদি খেয়াল করে দেখি আমরা, টপ 5-6 জন উইকেট টেকারের একজন, এবং এবারে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ, খুলনার ক্যাপ্টেন, খুব ভালোভাবেই রয়েছেন। পরের 2 ম্যাচে, মানে পরের ম্যাচটা যদি তারা জিতে যান, ফাইনাল পর্যন্ত মেহেদী হাসান মিরাজ 2টা ম্যাচ পাবেন, মোটামুটি একটা গড়পড়তা অথবা কার্যকর পারফরমেন্স যেটাই হোক না কেন করতে পারলে টুর্নামেন্টে সেরা হয়ে যাবেন। আমরা যদি খেয়াল করে দেখি, এই দলে অঙ্কন রয়েছেন, তার ব্যাটিং অর্ডারটা কেন একটু নিচে সেটা নিয়ে আমার প্রশ্ন ছিল বিভিন্ন সময়, আর একটু উপরে তোলা যায় কিনা। সুইট হিটার অফ দ্য বলস জেসন হাল্লার, হেটমায়ার রয়েছেন। আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে দারুণ একটা প্যাকেজ এই দলটা, এবং এই প্যাকেজের লিডিং এ রয়েছেন মোহাম্মদ নাইম, যার নামটা আমি শেষে বললাম। এমন একজন ক্রিকেটার যিনি সবশেষ এনসিএল টি-20-তে টপ স্কোরার ছিলেন, এবারও তিনি সেই পথেই রয়েছেন। যদি ফাইনালে যায় দল, আরো 2টা ইনিংস খেলার সুযোগ পাবেন, এবং এই দল আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট এই মুহূর্তে অন্য যে দলগুলো রয়েছে তাদের থেকে। কেন আমি আসলে চট্টগ্রাম ছাপিয়ে অনেক বেশি আলোচনা করছি রাইট নাও, আপনি যদি খেয়াল করে দেখেন খুলনাকে নিয়ে, চট্টগ্রামের রূপকথার গল্পটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় কনসিস্টেন্সির জায়গাটায় কম ছিল। আবার শেষের দিকে এসে এই দলটা কেন যেন আসলে সেই এক্সপেক্টেড পারফরমেন্সটা করতে পারে নাই, শুধুমাত্র বরিশালকে তাদের লাস্ট প্রথম পর্যায়ের ম্যাচে হারানো ছাড়া। পুরো দলে আমি যতটুকু বাইরে থেকে শুনেছি, আই এম নট প্রিটি শিওর, স্যালারি নিয়ে বা পারিশ্রমিক নিয়ে একটা সমস্যা চলছে। সো এই ইস্যুসগুলো যখন টুর্নামেন্টের একদম শেষ পর্যায়ে এসে বড় হবার সুযোগ পায় বা হতে থাকে, কি কারণে ইয়াশা নেই, কি কারণে শাহিদ আফ্রিদি নেই, এই আলোচনাগুলো টুকটাক রয়েছে। আমি বলছি না যে তাদের সাথে কোনো ঝামেলা রয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের, কিন্তু এই ইস্যুসগুলো রয়েছে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, শক্তির বিচারে, আউটসাইড ইস্যুতে, পারফরমেন্সের বিচারে, ডমিনেটিং ক্রিকেট খেলার হিসাব নিকাশে, আমার কাছে মনে হয় খুলনা ইজ ভেরি ফেভারিট। এবং তারা যদি এবারের বিপিএল এ বরিশালকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়নও হয়ে যায়, অবাক হবার কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন।